আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্বকাপ ফুটবল নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে প্রচণ্ড উন্মাদনা চলছে, সারা পৃথিবীতেই চলছে। তবে এই উন্মাদনার জোয়ার প্রতি বছরই বাংলাদেশে আছড়ে পড়ে, বিশেষ করে দুইটি দলকে কেন্দ্র করে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। বাংলাদেশের যে প্রায় 18 কোটি বা 20 কোটি জনগণ, এই 18 কোটি 20 কোটি জনগণের প্রায় অর্ধেকের বেশি আর্জেন্টিনার সাপোর্টার, আর অর্ধেকের একটু কম ব্রাজিলের সাপোর্টার। অর্থাৎ পুরা বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়ে যায়। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় পতাকা টাঙানো হয়। কে কত বড় পতাকা বানাতে পারলো, আর্জেন্টিনার পতাকা এবং ব্রাজিলের পতাকা, এগুলো টাঙানো হয়। বহুদিন ধরে এটা চলে আসছে। আমার আলাপের বিষয় সেটা না। আমি এই 2026 বিশ্বকাপে গতকাল আর্জেন্টিনা এবং মিশরের ভিতরে যে খেলাটা হলো, এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে যে চরম একটা বিতর্ক এবং উন্মাদনা ছড়িয়ে পড়েছে, এই বিষয়ে দুই একটি কথা বলবো। ব্রাজিল যে ম্যাচটি খেলেছে নরওয়ের সাথে, সেখানে তারা হেরে গেছে, হেরে তারা বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। এতে বাংলাদেশে যে ব্রাজিলিয়ানরা আছে, ব্রাজিল ভক্ত যারা আছে, তাদের হৃদয়ে প্রচণ্ডভাবে আঘাত লেগেছে, তারা প্রচণ্ডভাবে আহত হয়েছে। শুধু এই আহত হয়েই ক্ষান্ত যায় নাই তারা, এই কুষ্টিয়া জেলার কুমারখালীতে ব্রাজিলের এক সাপোর্টার সে আত্মহত্যা করেছে। এরকম ঘটনাও আমাদের বাংলাদেশে দেখতে হচ্ছে। আমরা জানি না ফুটবল এবং ক্রিকেটকে নিয়ে এরকম উন্মাদনা কেন মানুষের ভিতরে প্রবেশ করে, এবং তাদের ভিতরে আমার মনে হয় অন্য কোনো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, যার কারণে তারা আত্মহত্যার মতো পথ বেছে নেয় তাদের পছন্দের দল হেরে যাবার কারণে। এইটা সাধারণত কোনো বুদ্ধিমান বিচক্ষণ মানুষ এটা করে না। ওই অশিক্ষিত বাদাম্যা পোলাপান যেগুলো কোনো কাজ কাম করে না, বাপেরটা খায় আর ঘুরে বেড়ায়, এই জাতীয় পোলাপানরা সাধারণত এই কাজগুলো করে। তো ওই যে আত্মহত্যা করেছে সেও ওই একই অবস্থা। যাই হোক, এবার ফিরে আসি মিশর এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের বিষয়টি। মিশর এবং আর্জেন্টিনা ম্যাচ আপনারা জানেন, এখানে একটু বিতর্কের সৃষ্টি হয়েছে, একটু বিতর্কের জন্ম দিয়েছে। ফিফা এবং রেফারিকে নিয়ে এখানে বেশ একটা বিতর্ক ছড়িয়ে পড়েছে। আর এই বিতর্কের সূত্রপাত করেছে মূলত বেশি এটিকে জিয়ে রেখেছে, চাঙ্গা রেখেছে বাংলাদেশে যারা ব্রাজিলিয়ান সাপোর্টার তারা। এবং এই ব্রাজিলিয়ান সাপোর্টাররা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। দেখা যাচ্ছে সেখানে আর্জেন্টিনার দর্শকরা, আর্জেন্টিনার খেলোয়াড় বা তাদের সাপোর্টার যারা ওই মাঠে ইসরায়েলের পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, এরকম একটি ভিডিও সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই ভিডিওটি প্রচার করার মাধ্যমে মূলত ব্রাজিল যে এই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে, আর এর বদৌলতে ব্রাজিলিয়ান সাপোর্টাররা যে কষ্টটা পেয়েছে, যে আঘাত পেয়েছে, সেইটা কিছুটা লাঘব করার চেষ্টা করছে। যেহেতু আর্জেন্টিনা এখনো টিকে আছে, তাহলে এখানে তাদের একটা কষ্টের কারণ। তারা মিশরকে, একটি মুসলিম দেশ, সেই মুসলিম দেশের সাথে কেন এরকম ফিফা অন্যায় আচরণ করলো, আর বাংলাদেশের মুসলমান যারা, তারাও মুসলমান হয়ে কি করে মুসলমানের পক্ষ না নিয়ে ইহুদিদের পক্ষ নিল। এইখানেই কিছু কথা আমি বলতে চাই মূলত আর্জেন্টিনা এবং ব্রাজিল সম্পর্কে। এখন আমাদের একটু জানা দরকার আর্জেন্টিনার সাথে ইসরায়েলের কি সম্পর্ক। মূলত আর্জেন্টিনার সাথে ইসরায়েলের সম্পর্ক হচ্ছে 1949 সালে আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই, তিনি তার ধর্ম, খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করেন, এবং তিনি নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়নবাদী অর্থাৎ ইহুদিবাদী একজন মানুষ হিসেবে, নেতা হিসেবে আখ্যায়িত করেন। এবং সেই 1949 সাল থেকেই ইসরায়েলের সাথে আর্জেন্টিনার রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার কারণে আর্জেন্টিনা এবং ইসরায়েল পরস্পরের রাজনৈতিক মিত্র, সামরিক মিত্র, বাণিজ্যিক মিত্র। তাদের সাথে তাদের চুক্তি আছে। কবে হয়েছে? 1949 সালে। তবে এই আর্জেন্টিনায় মুসলমানের সংখ্যা আছে 2010 সালের এক জরিপ অনুযায়ী, সেখানে প্রায় 10 লক্ষের মতো মুসলমান আছে। রাষ্ট্রীয়ভাবে সেখানে ওই দেশটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবার কারণে
আর্জেন্টিনাতে মুসলমানদের উপরে সেইভাবে দমন পীড়ন নির্যাতন এটা নাই। মুসলমানরা তাদের ধর্মীয় উৎসবগুলো তারা স্বাধীনভাবে পালন করতে পারে বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি। তবে সামাজিকভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু কিছু নিগ্রহের শিকার হয় আর্জেন্টিনাতে। এখন আসি আমরা ব্রাজিলের ক্ষেত্রে। ব্রাজিলের সাথে ইসরায়েলের সম্পর্ক কেমন? ব্রাজিলের সাথেও ইসরায়েলের একটা মিত্রতা রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তারপরে সামরিক সম্পর্ক রয়েছে। তবে এই সাম্প্রতিককালে ব্রাজিলের বর্তমান যে প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, সে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছে এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্দয়ভাবে ইসরায়েল যে ধ্বংস করছে, হত্যা করছে, দখল করছে, এইটার প্রতিবাদ জানিয়েছে। তারা ফিলিস্তিনের জনমানুষের, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে তেল আবিব থেকে এই লুলা ডি সিলভা তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। তবে অপর দিকে ব্রাজিলে যে মুসলমানরা রয়েছে, এই মুসলমানদের উপর চরম নির্যাতন সেখানে করা হয়। এক জরিপে দেখা গেছে ব্রাজিলে প্রায় 60% মুসলিম কোনো না কোনো ভাবে তারা অফিসে, আদালতে বা সামাজিকভাবে ব্রাজিলিয়ানদের দ্বারা নিগ্রহের শিকার হন। চাকরি ক্ষেত্রে তাদেরকে নেওয়া হয় না, ভাইবা দিতে গেলে তাদেরকে বলা হয় ইসলাম এবং মুসলিম আমাদের সংস্কৃতির অংশ নয়, সুতরাং আমরা তোমাদেরকে গ্রহণ করতে পারি না। তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে দেয়া হয় না। এরকম নজির ব্রাজিলে অহরহ আছে, প্রায় 60%। আর প্রায় 92.2% মুসলমানরা মনে করেন যে এখানে ধর্মীয়ভাবে তাদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1835 সালে এই ব্রাজিলে একটি মালে বিদ্রোহ হয়। মালে বিদ্রোহটা হচ্ছে দাস বিদ্রোহ। ব্রাজিলে মূলত 1600 থেকে 19 শতকের ভিতরে আফ্রিকা এবং স্পেন থেকে প্রচুর মুসলমানদেরকে দাস হিসেবে কিনে আনা হয় এবং তাদেরকে দাসের জিন্দিগি যাপন করতে ব্রাজিলে বাধ্য করা হয়। দাস হিসেবে তাদের উপরে ব্যাপক নির্যাতন করা হয়। এই নির্যাতন সইতে না পেরে 1835 সালে ব্রাজিলের মালেতে একটা বিদ্রোহ হয়। এই বিদ্রোহের নামই দেওয়া হয়েছে মালে বিদ্রোহ। যদিও এই বিদ্রোহটা সফলভাবে সম্পূর্ণ হয় নাই, মুসলিম দাসেরা এই বিদ্রোহ করতে গিয়ে ব্রাজিলের ওই সময়ের শাসক গোষ্ঠীর দ্বারা চরমভাবে নির্যাতিত হন এবং এর পরবর্তী সময়ে তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে নির্যাতনের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। এইটা হচ্ছে ব্রাজিলের অভ্যন্তরীণ সমস্যা। তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমস্যা কি? যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে বাংলাদেশে পড়ে আছেন, আপনারা কি বুঝতে পারছেন? এখন আসুন আমরা বাংলাদেশে এই খেলাকে কেন্দ্র করে যারা মিশরের পক্ষে দাঁড়িয়েছে এবং মিশরকে বলতে চাচ্ছেন যে এরকম একটা ভালো মুসলিম দেশ, তাদের সাথে এই ধরনের আচরণ, আর বাংলাদেশের মুসলমানেরা তারা যারা ইহুদিদেরকে সাপোর্ট করেছে তাদের পক্ষে দাঁড়ায়, ব্রাজিলিয়ানদের যুক্তি এটা। কিন্তু আপনারা কি জানেন এই মিশর পৃথিবীর একমাত্র প্রথম আরব মুসলিম দেশ যারা ইসরায়েলকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় 1979 সালের 26শে মার্চ ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। ক্যাম্প ডেভিড চুক্তিটা আবার কি? 1978 সালের 17ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড এলাকায় তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশর এবং ইসরায়েলের ভিতরে একটি চুক্তি হয় তাদেরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, ওই এলাকায় যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য এই দুটি দেশের সাথে একটি চুক্তি হয়। সেই চুক্তির সফল ধারাবাহিকতায় 1979 সালের 26শে মার্চ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত কে ছিলেন জানেন? আনোয়ার সাদাত হচ্ছে সেই ব্যক্তি যিনি মিশরের জামাল আব্দুল নাসের পন্থী একজন সরকার। মিশরের যে ইখওয়ানুল মুসলিমিন অর্থাৎ মুসলিম ব্রাদারহুড আপনারা জানেন সেটি একটি ইসলামী সংগঠন। এই সংগঠনের নেতাকর্মীদের উপরে জামাল আব্দুল নাসের যে নির্যাতন চালিয়েছিল, তাদেরকে যে নির্বিচারে হত্যা করেছিল, সেই কাজ সম্পূর্ণ করেছিল এই আনোয়ার সাদাত। তাহলে ইসরায়েলের সাথে মিশরের সম্পর্ক কি এবার বুঝতে পেরেছেন তো? সুতরাং এই যে ইতিহাসগুলো আমি আপনাদেরকে বললাম, আপনারা যে কেউ চাইলে এগুলো একটু পড়াশোনার মাধ্যমে একটু ঘাটাঘাটি করে আপনারা এটা জানতে পারবেন।
এরপরে ব্রাজিলের সাপোর্টাররা কি বলবেন যে মুসলিম রাষ্ট্র? আর আর্জেন্টাইনরাও কি এরপরেও আর্জেন্টিনাকে নিজেদের বন্ধু হিসেবে ভাববেন? বা ব্রাজিলের সাপোর্টাররাও কি আর্জেন্টিনাকে শত্রু এবং মিশরকে মিত্র হিসেবে ভাববেন? প্রিয় ভাই ও বোনেরা, এই এতক্ষণ ধরে আমি যে আলাপটি আপনাদের সামনে করলাম, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।